আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে লিস্ট অফ হেডিংস সমাধান করতে হয়। তো লিস্ট অফ হেডিংসটা রিডিং মডিউলে ওয়ান অফ দ্য টাফেস্ট টাইপ, যেটা অনেকটা স্টুডেন্টের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই ভিডিওতে আমি লিস্ট অফ হেডিং সম্পর্কে আপনাদেরকে একটি সহজ ওয়েতে শেখানোর চেষ্টা করব, যাতে লিস্ট অফ হেডিংসটা আপনাদের কিছুটা আয়ত্তে আসে এবং যখন আপনি পরপর প্র্যাকটিস করবেন, তখন সম্পূর্ণরূপে এই লিস্ট অফ হেডিংসটা আপনাদের আয়ত্তে আসতে পারে। তো প্রথমে লিস্ট অফ হেডিংস জিনিসটা কি? লিস্ট অফ হেডিংস হচ্ছে ওইটা, যেটা হচ্ছে আমরা কোনো একটা প্যারাগ্রাফের ওভারঅল যে আইডিয়াটা, প্যারাগ্রাফটা কি সম্পর্কে আলোচনা করতেছে সেই বিষয়ে একটা হেডিং দেয়া। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি শিরোনাম, অর্থাৎ পত্রিকার মধ্যে কোনো একটা শিরোনাম পড়লে সম্পূর্ণ বিষয়ে ওই কলামের মধ্যে বা ওই রিলেটেড কি আলোচনা করতে পারে তার একটা প্রপার ধারণা মিলে। তার জন্য আমরা কি করতে হবে যে সম্পূর্ণটা ডিটেইলস না পড়লেও এই সেন্টেন্সটা বা উপরের শিরোনামটা পড়লেই বুঝতে পারি এটা কি নিয়ে আলোচনা করতেছে। ঠিক তদ্রূপভাবে লিস্ট অফ হেডিংস রিডিং মডিউলের সেম অবস্থা। কি হচ্ছে, আপনি একটি প্যারাগ্রাফের সম্পূর্ণ অংশটা খুব দ্রুত সময়ের মধ্যে পড়ার পরে কি করবেন যে ওই বিষয়ে একটি হেডিং দিবেন, যেটা সম্পূর্ণ প্যারাকে কভার করতে পারে। তো এই ভিডিওতে কতগুলো স্টেপ আপনাদেরকে শেখাবো। আশা করি এগুলো ফলো করলে আপনার লিস্ট অফ হেডিং বিষয়ে যে সমস্যাগুলো সবগুলো ধীরে ধীরে ওভারকাম হবে। তো এই লিস্ট অফ হেডিংস এর বিষয়গুলো বোঝার জন্য আমাদেরকে কতগুলো নিয়ম অবশ্যই মানতে হবে। কারণ রিডিং এ টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, যার জন্য প্রত্যেকটা মডিউল, প্রত্যেকটা টাইপে আমাদেরকে কিছু নিয়ম মানতে হয়। তো চলুন শুরু করা যাক। লিস্ট অফ হেডিংস এর জন্য আপনাদেরকে ৫ টি নিয়ম মানতে হবে। ১ম নিয়ম হচ্ছে প্রতিটি প্যারাগ্রাফের ১ম ২ টি বাক্য আপনি ভালোভাবে পড়বেন। ২য় নম্বর স্টেপটা হচ্ছে আপনি অপশন এলিমিনেশন করবেন। আনসার পাওয়া না গেলে আপনি ৩ নাম্বার স্টেপে যাবেন। এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই। আমরা নরমালি অনেকের ক্ষেত্রে দেখা যায় লিস্ট অফ হেডিংস সমাধান করার সময় ১ম এ বক্সের ভিতরে লিস্টের যে আইডিয়া গুলো দেয়া আছে সেগুলো আগে থেকে দাগাই। তো আমি বলব এই বিষয়টা আপনারা এভয়েড করবেন। কি করবেন? ১ম অবস্থায় প্রতিটি প্যারার ২ টি বাক্য, অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফের ১ম ২ টি সেন্টেন্সেস এগুলো আপনি ভালোভাবে পড়বেন। দেন অপশনে যাবেন, অপশনগুলো এলিমিনেশন করবেন। আনসার যদি না পাওয়া যায় তাহলে ৩ নাম্বার স্টেপে যাবেন। ৩ নাম্বার স্টেপটা কি? ওই প্যারাগ্রাফেরই শেষের ২ টি সেন্টেন্সেস আপনি ভালোভাবে পড়বেন। শেষের ২ টি বাক্য ভালোভাবে পড়ার পর আবার সেইম কাজটা করবেন, অপশন এলিমিনেশন করবেন। অপশন এলিমিনেশন করলে আশা করা যায় যে আনসারটা পাওয়া যাবে। কিন্তু ধরেন আপনি কি করতেছেন, এই প্যারাগ্রাফের ১ম ২ টি সেন্টেন্স অথবা শেষের ২ টি সেন্টেন্স পড়তেছেন। হঠাৎ দেখলেন বাট বা হাউএভার যুক্ত কোনো সেন্টেন্স আছে। তাহলে বাট বা হাউএভার যুক্ত সেন্টেন্সের পূর্বের এবং পরের বাক্য, অর্থাৎ বাট বা হাউএভার যুক্ত বাক্যটা সহ পূর্বের বাক্যটা ভালোভাবে পড়বেন। তাহলে এই লিস্ট অফ হেডিংস এর আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন বা লিস্ট অফ হেডিংস টা পেয়ে যাবেন। কেন এই বাট বা হাউএভার এর পর আপনি আনসারটা আসতে পারে? কারণ হচ্ছে নরমালি আমরা বাট বা হাউএভার যুক্ত যে সেন্টেন্স গুলো থাকে সেগুলো মূলত পূর্বের যে আইডিয়া গুলো সেগুলোকে বাদ দিয়ে দেয়। যেমন কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় কোন প্যারাগ্রাফের মধ্যে, হঠাৎ বাট বা হাউএভার বললে পূর্বের বিষয়টাকে তারা বাদ দিয়ে দেয়। তাহলে পূর্বের বিষয় এবং পরবর্তী বিষয়ের দিকে আপনি একটু ফোকাস করলে ধরতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন, বাট বা হাউএভার যুক্ত কোনো বাক্য পাওয়া গেলে এটা থেকে আনসার আসতে পারে। তখন ১ থেকে ৪ নম্বর নিয়ম আপনাকে ফলো করতে হবে না। তাহলে আমি আবার বিষয়টা রিভাইজ করে দেই। প্রথমত হচ্ছে আপনি প্রতিটি প্যারাগ্রাফে ২ টি সেন্টেন্স পড়বেন, অপশন এলিমিনেশন করবেন, আনসার না পাওয়া গেলে ওই প্যারারই শেষের ২ টি সেন্টেন্স পড়বেন। কিন্তু ৪ নম্বরে কি করবেন যে অপশন এলিমিনেশন করবেন। কিন্তু যদি এই ২ টা সিস্টেম, অর্থাৎ ১ম ২ টা সেন্টেন্স, শেষের ২ টা সেন্টেন্স পড়তে আপনার হঠাৎ করে যদি দেখেন যে পার্ট বা হাইবার যুক্ত কোনো সেন্টেন্স দেয়া আছে, এটা হতে পারে সেন্টেন্সের, অর্থাৎ প্যারাগ্রাফের ঠিক মাঝ বরাবর, ১ম এ, শেষে যেকোনো জায়গায় হতে পারে। তাহলে ওই জায়গা থেকে আনসার আসার পসিবিলিটি খুব বেশি। এইভাবে আপনারা কি করতে পারবেন? এই নিয়মগুলো ফলো করবেন। তারপরেও কিছু অতিরিক্ত নিয়ম আমি আপনাদেরকে জাস্ট শুধু এটা বিষয়টা অবগত করার জন্য কিছু নোট দিয়ে দিব পরবর্তীতে। পরের স্টেপে কিছু নোট দিয়ে দিতেছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তাহলে আপনাদের যে কিছু কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে। আচ্ছা। তো নোটের মধ্যে প্রথমত হচ্ছে আপনারা এই বিষয়টা মনে রাখবেন, প্যারাগ্রাফ A, B, C এভাবে নামকরণ করা থাকে। তো লিস্ট অফ হেডিংস এর জন্য আমার
পরামর্শ হচ্ছে আপনারা প্যারাগ্রাফ বি থেকে পড়া শুরু করবেন। কেন বি থেকে পড়বেন? তার আনসারটা বা তার রিজনটা হচ্ছে প্যারাগ্রাফ এ তে যখন আপনি পড়বেন তখন মনে হবে সবগুলাই লিস্ট অফ হেডিংস এটার সাথে কি হইতেছে? এটা রিলেটেড হইতেছে। এটাই জাস্ট শুধু এটাই জেনে রাখেন সবগুলা প্যারাগ্রাফের প্যারাগ্রাফ এ যদি আপনি সলভ করার যান ১ম এ তাহলে সবগুলো হেডিং মনে হবে যে আনসারটা হতে পারে। তার চেয়ে বরং আপনি প্যারাগ্রাফ বি থেকে পড়া শুরু করবেন। বি থেকে ক্রমানুসারে আপনি শেষ পর্যন্ত আসবেন। লাস্ট পর্যায়ে এ তে গিয়ে প্যারাগ্রাফ এ নাম্বারের লিস্ট অফ হেডিংসটা বের করবেন। তাহলে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে, অপশনগুলা কমতে থাকবে। আচ্ছা, ২ নম্বর বিষয়ে নোটে সেটা হচ্ছে বেশিরভাগ আনসার প্যারাগ্রাফের ১ম ২ টি বাক্য এবং শেষ ২ টি বাক্য থেকে আসবে। তাহলে এটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয় যে বেশিরভাগ আনসার ১ম ২ টা প্যারাগ্রাফের ১ম ২ টা সেন্টেন্স থেকে এবং শেষের ২ টা সেন্টেন্স থেকে আসবে। ১ থেকে ২ টি আনসার প্যারাগ্রাফের মধ্যভাগ থেকে আসতে পারে। এই ক্ষেত্রে আমি বলে নেই ১ থেকে যে ২ টি প্রশ্নের আনসারটা প্যারাগ্রাফের মধ্যভাগ থেকে আসবে, সেটা হচ্ছে যেগুলো পার্ট বা হাওয়াইবারযুক্ত এগুলো। অর্থাৎ আপনি দেখবেন বাট বা হাওয়াইযুক্ত যে সেন্টেন্স গুলো ওইগুলো মধ্য বরাবর আছে ওইগুলো থেকে প্যারাগ্রাফের ১ টা বা ২ টা আনসার আসতে পারে প্যারাগ্রাফের মধ্যভাগ থেকে। লাস্ট যেটা হচ্ছে একটি আনসার, এটা প্রায় সময় হয়, একটি আনসার প্যারাগ্রাফে সম্পূর্ণ পড়ে আসতে হবে। অর্থাৎ সম্পূর্ণ প্যারাগ্রাফ পড়ার পরে আপনি কি করবেন যে এই লিস্ট অফ হেডিং টা ধরতে পারবেন। তাহলে এটা কোন সময়, কোন ক্ষেত্রে? এটার জন্য ছোট্ট একটি ধারণা দেই আপনাদেরকে। প্যারাগ্রাফ যতগুলো আছে সবগুলোর মধ্যে তুলনা করবেন। দেখবেন সবচেয়ে ছোট কোন প্যারাটা আছে। যেই প্যারাটা সবচেয়ে ছোট আছে সেই প্যারাটাই সম্পূর্ণ করে আনসারটা দিতে হবে। তাহলে আপনার জন্য এটা সহজ যে একটি আনসার যদি সম্পূর্ণ প্যারা পড়িয়ে আনতে হয় তাহলে আপনি দেখবেন সবগুলো প্যারা থেকে কি আছে, সবচেয়ে ছোট প্যারা কোনটা আছে ওইটা সম্পূর্ণ পড়ে আনসারটা দিয়ে দিবেন। এখন মনে রাখবেন, এখন যদি এমন হয় আপনি ধরেন ১০ টা প্যারাগ্রাফ দেয়া আছে এর মধ্যে থেকে ২ টা প্যারাগ্রাফই সমান সাইজের, সবচেয়ে ছোট কিন্তু সমান সাইজের। তাহলে ২ টা প্যারাগ্রাফই আপনি পড়তে হবে। এটা মনে রাখবেন। কারণ আপনি তো একটা থেকে আরেকটা বাদ দিতে পারবেন না। এই বিষয়গুলো আপনি মাথার মধ্যে রাখবেন। না হলে আপনি লিস্ট অফ রিডিংস আপনার জন্য একটা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। সো আমরা এখন কেমব্রিজে যাব এবং কেমব্রিজ থেকে সরাসরি প্র্যাকটিস করব। আর এই বিষয়টা আয়ত্ত করানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে একটু বিষয়টা লক্ষ্য করবেন। ওকে, আজকে আমরা কেমব্রিজ 15 এর টেস্ট 2 রিডিং প্যাসেজ 2 সমাধান করব, যেটার মধ্যে লিস্ট অফ রিডিংস দেয়া আছে। তো প্যাসেজটার নাম হচ্ছে দ্য ডিসোলিনেটর। এটা একটা মেশিন যেটা প্রোডিউসিং ক্লিন ওয়াটার, অর্থাৎ পানি পরিষ্কার করে এমন একটা মেশিন নিয়ে তারা আলোচনা করতেছে। তো ১ম এ দেখেন এই যে লিস্ট অফ হেডিংস এর যে হেডিং গুলো এগুলো আগে আমরা পড়ব না। আমরা আগে থেকে এটা বাদ দিয়ে দিব, এগুলো পড়ব না। আমরা কি করব? আমরা প্যারাগ্রাফ বি থেকে পড়া শুরু করব। তাহলে আমরা যে একটু আগে যে নিয়মগুলো পড়লাম সেই অনুযায়ী প্যারাগ্রাফ বি থেকে পড়তে শুরু করতেছি। তো নিয়মের ১ম এ দেয়া ছিল ১ম ২ টা সেন্টেন্স ভালোভাবে পড়বেন। তাহলে আমি পড়তেছি। The desalinator operates as a mobile desalination unit that can take water from different places, such as the sea, rivers, boreholes, and rain, and purify it for human consumption. আপনারা এটা ভালোভাবে পড়বেন এবং এই যে সেন্টেন্সটাই পড়বেন এটা ভালোভাবে অর্থ বোঝার চেষ্টা করবেন। খুব বেশি দ্রুত পড়ার মাধ্যমে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি একটি সেন্টেন্সে যদি পড়েন ওইটা যদি ভালোভাবে পড়েন তাহলে ডিস্টারবেন্সটা কিছুটা ধরতে পারবেন। তাহলে এটা কি বলল? এই মেশিনটা হচ্ছে একটা ভ্রাম্যমাণ মেশিন। যেটা কিভাবে করে? that take can that can take water from different places, অনেক জায়গা থেকে সে করে পানি আহরণ করে বা সংগ্রহ করে। যেমন বলতেছি সেটা হচ্ছে সমুদ্র থেকে হতে পারে, নদী থেকে হতে পারে, নলকূপ থেকে হতে পারে এবং বৃষ্টির পানি হতে পারে। And purify it for human consumption, এবং এটাকে পরিষ্কার করে কিসের জন্য? মানুষের ব্যবহারের জন্য। তাহলে একটা সেন্টেন্স পড়া শেষ। দেন আমরা কি করব? সেকেন্ড সেন্টেন্স পড়ব। It is particularly valuable in regions where natural groundwater reserves have been polluted or where seawater is the only water source available. অর্থাৎ এটা বলতেছে এটার মূল ভ্যালুটা কোন অঞ্চলের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেই এলাকাতে ন্যাচারাল রিজার্ভ ওয়াটার গুলা দূষিত হয়েছে, অথবা ওই সমস্ত এলাকা যেই এলাকার জন্য একমাত্র পানির উৎস হচ্ছে সমুদ্রের পানি। তাহলে এই ২ টা থেকে আমরা কি পড়লাম? ১ম অংশের মধ্যে বলতেছে এই মেশিনটা বিভিন্ন স্থান থেকে পানি নিয়ে কি করে? মানুষের ব্যবহারের জন্য পরিষ্কার করে। সেকেন্ড সেন্টেন্সের মধ্যে বলতেছে এটা কোন এলাকার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখন কি করবেন? এই ২ টা সেন্টেন্স যেহেতু পড়া শেষ আপনি অপশনে আসবেন, অপশন এলিমিনেট করবেন।
তো প্রথমে কি বলতেছে গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন। এটা কিন্তু হবে না। কারণ হচ্ছে এই ২ টা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা এরকম ফাইন্যান্স, প্রোডাকশন এরকম কোনো কিছু বলে নাই। ২ নম্বরটা হচ্ছে an unexpected benefit। আনএক্সপেক্টেড বেনিফিটটা কি আসলে? অপ্রত্যাশিত লাভ কোনো কিছু অপ্রত্যাশিত হয়ে যাওয়া এরকম। এটা কিছু বলে নাই। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু এ নিউ প্রোডাক্ট। একটা নতুন প্রোডাক্টের জন্য প্রাথমিক কি? একটা অনুপ্রেরণা। না, এটাও এই জায়গার মধ্যে ম্যাচ হইতেছে না। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমারস ফর দ্য ডিভাইস। কাস্টমারের কোনো কিছু এই ২ টা সেন্টেন্সের মধ্যে আমি পড়ি নাই বা পাই নাই। বাদ। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম দ্য অল্টারনেটিভস। এটাও কিন্তু আমি পাই নাই যে কোন জিনিসটা অন্যান্য মেশিন থেকে এটাকে আলাদা করেছে। না, এটাও মিলে নাই। দেন হচ্ছে ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। এটা হবে। কিভাবে এটা হবে দেখেন। কি বলতেছে ক্লিনিং ওয়াটার। ওয়াটারটাকে পরিষ্কার করে কোথায় থেকে? এ রেঞ্জ অফ সোর্সেস। এ রেঞ্জ অফ সোর্সেস বলতে হচ্ছে বিভিন্ন প্লেসে। দেন টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস সাচ এস দ্য সি, রিভার্স, বোরহোলস, রেইন। তারপরে কি করে? পিউরিফাই ইট ফর হিউম্যান কনজাম্পশন। এটা কিন্তু এটার সাথে যাইতেছে। তার মানে আমি যদি কি করি যে এইটার জন্য হেডিংটা এটাকে নির্বাচন করি সহজে আনসারটা আমি পেয়ে যাব। কারণটা কি? এটা মনে রাখবেন প্রতিটি প্যারার ১ম ২ টা সেন্টেন্সের মাঝে তারা এই প্যারা নিয়ে কি বিষয় নিয়ে আলোচনা করবে সেটা একটা ইন্ডিকেট দেয়। এর জন্যই তো আমরা বলতেছি ১ম ২ টা সেন্টেন্স পড়লে আনসারটা মিলে। অথবা শেষের ২ টা সেন্টেন্স অর্থাৎ একটা প্যারাগ্রাফ সম্পূর্ণ আলোচনা করার পর শেষে তারা বলে যে আমরা এই বিষয়টা সিদ্ধান্ত আসলাম। এজন্য ১ম ২ টা সেন্টেন্স এবং শেষের ২ টা সেন্টেন্স বললেই আপনারা কি করবেন লিস্ট অফ এর আনসার গুলো পেয়ে যাবেন। তাহলে প্রথমটার আনসার হচ্ছে ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ আনসার। ওকে, ওকে আমরা পরবর্তীতে প্যারাগ্রাফ সি তে যাব। প্যারাগ্রাফ সি এর প্রথম ২ টা সেন্টেন্স আমরা ভালোভাবে পড়ব। The desalinator can produce 15 liters of drinking water per day, enough to sustain a family for cooking and drinking. Its main selling point is that, unlike standard desalination technique, it doesn't require generated power supply, just sunlight. অর্থাৎ প্রথম সেন্টেন্সে বলতেছে এটা প্রায় ১৫ লিটারের মতো পানি প্রতিদিন কি করতে পারে? পরিষ্কার করতে পারে, যেটা একটা ফ্যামিলির জন্য পর্যাপ্ত। দেন বলতেছে যে ইটস মেইন সেলিং পয়েন্ট, এটা মূলত এটা যে সেল হইতেছে তার মূল কারণটা হচ্ছে অন্যান্য মেশিনের মতো এটার জেনারেটেড কোনো পাওয়ারের প্রয়োজন হয় না। জাস্ট সানলাইট, অর্থাৎ শুধুমাত্র সানলাইটের সাহায্যে এটা কি করে? চলতে পারে। তাহলে আমরা এখন অপশনগুলো এলিমিনেট করব। তো অপশন এলিমিনেট করার জন্য ১ম এ গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন, না এটা হবে না। কারণ এই ২ টা সেন্টেন্সের মধ্যে এরকম কোনো কিছু বলে নাই যে ফাইন্যান্সটা সংগ্রহ করতেছে। এরকম কোনো কিছু তারা বলে নাই। তাহলে ২য় সেন্টেন্সটা হচ্ছে ২য় লিস্ট অফ এনিমিসটা হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, এটাও হবে না। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু এ নিউ প্রোডাক্ট, এটাও হবে না। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমারস ফর দ্য ডিভাইস, এটাও হবে না। বাট ৫ নাম্বারটা হওয়ার সম্ভাবনা আছে কেন? হোয়াট মেক দ্য ডিভাইস অল্টারনেটিভ ফ্রম অল্টারনেটিভ। কি বুঝাইতেছে এটা? হোয়াট মেক দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ, এর মানে হচ্ছে এই মেশিনটা অন্যান্য মেশিনের থেকে কি বিকল্প। হোয়াট মেক কোন জিনিসটা ওকে বিকল্প হিসেবে বা ভিন্ন হিসেবে তৈরি করেছে সেটা হচ্ছে নরমালি আমরা জানি যে প্রতিটি মেশিন পরিচালনা করার জন্য জেনারেটেড পাওয়ার সাপ্লাই লাগে, বাট এটা শুধু সানলাইটের কারণেই চলতে পারে। অর্থাৎ হোয়াট মেক্স দ্য ডিভাইস ফ্রম ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ, এটা হবে ১৬ নম্বরের আনসার, অর্থাৎ প্যারাগ্রাফ সি এর হেডিংটা হবে এটাই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীটাতে যাই। আহ, সেটা হচ্ছে ডি প্যারাগ্রাফ। ডি প্যারাগ্রাফের সেম প্রথম ২ টা সেন্টেন্স আমরা পড়ব। রিসেন্ট analysis found that at least two-thirds of the world population lives with severe water scarcity for at least a month every year. তাহলে কি বলতেছে যে একটা অ্যানালাইসিস এর মাধ্যমে দেখা গেছে কি যে পৃথিবীর ৩ ভাগের ২ অংশ মানুষে কি করতেছে সিভিয়ার, সিভিয়ার শব্দের অর্থ হচ্ছে তীব্র পানি সংকটে ভুগতেছে বছরে অন্তত ১ মাস। Johnson says that by the 2030, half of the world population will be living with water stress, where the demand exceed the supply over a certain period of time. সেটা বলছেন ২০৩০ সালে অর্ধেক মানুষ কি হবে? যে পৃথিবীর অর্ধেক মানুষই পানির সমস্যায় ভুগতে থাকবে, যেটা আসলে কোনো একটা নির্দিষ্ট
পিরিয়ডে কি হবে? খুব তীব্র আকারে দেখা দিবে এটা বলতেছে। আচ্ছা তাহলে এই ২ টা সেন্টেন্স থেকে আমরা প্রাণী সংক্রান্ত কোনো কিছু বলতেছে, পানির একটা ঘাটতি এরকম কোনো কিছু বলতেছে। ১ নম্বর হবে না, ২ নম্বরও হবে না, ৩ নাম্বার ইনিশিয়াল ইন্সপিরেশন এটাও হবে না। রেঞ্জ অফ কাস্টমারের কথা বলে নাই, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ এটাও বলে নাই। প্রফিট নট দ্য প্রাইমারি গোল এটাও তো বলে নাই। এ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য ডিভাইস ফর দ্য ডিভাইস এটাও হবে না। দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজ এটা হবে। কারণ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে পানির স্বল্পতা নিয়েই আলোচনা করতেছে। এটার হেডিংটা অর্থাৎ এই সম্পূর্ণ প্যারার মধ্যে এই রিলেটেড কোনো কিছুই আলোচনা করবে। ঠিক আছে? তাহলে আমরা আনসারটা এটা হবে এই আনসারটা দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজ এটা হবে আনসার। ওকে আমরা পরবর্তীতে যাই। ই নাম্বার প্যারাগ্রাফে দেখেন প্রথম ২ টা সেন্টেন্স ভালোভাবে পড়তেছি। The device is aimed at a wide variety of users এই লাইনটা একটু ভালোভাবে বুঝেন। সেটা বলছে যে এই ডিভাইসের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের ইউজার। আচ্ছা এই যে দেখেন এই জায়গার মধ্যে হাইফেন দেয়ার মানে হচ্ছে উদাহরণ দিবে অর্থাৎ এটাকে আরো এক্সপ্লেইন করবে এই লাইনটাকে একটু এক্সপ্লেইন করবে বলতেছে কি from homeowners in developing country world who do not have constant supply of water to people living off the grid in rural part of the USA অর্থাৎ বলতেছে এই যারা কাস্টমার তাদের টার্গেট তারা হচ্ছে যে এই ইউএস এর প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে অথবা ডেভেলপিং কান্ট্রি যে কান্ট্রিতে তারা কি হতেছে ওই সমস্ত মানুষ অনবরত পানি সাপ্লাই পায় না তারাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। পরের সেন্টেন্সে বলছে দ্য ফার্স্ট কমার্শিয়াল ভার্সনস অফ desalinator are expected to be in operation in India early next year after field tests are carried out যখন ফিল্ড টেস্ট সম্পন্ন হবে তখন প্রথমবারের মতো ইন্ডিয়াতে এটা তারা চালু করবে। তাহলে আপনি দেখেন কি হতে পারে গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন না এটা হবে না এন আনএক্সপেক্টেড বেনিফিট এটাও হবে না ৩ নাম্বারটা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু ৪ নাম্বারটা হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার ফর দ্য ডিভাইস এই যে দেখেন The device is aimed at a wide variety of users. Users মানে হচ্ছে কাস্টমার, aim মানে হচ্ছে লক্ষ্য আর potential মানে হচ্ছে সম্ভাব্য কাস্টমার ফর দ্য ডিভাইস। এই ডিভাইসের জন্য সম্ভাব্য কাস্টমার। তার মানে উত্তরটা হচ্ছে এটা এইভাবে ড্রাগ করে এইদিকে নিয়ে দিয়ে দিবেন শেষ। তো আমরা F নম্বরে আসছি। তো F নম্বরে আসার পরে দেখেন price will vary according to where is it bought. In developing world, the price will depend on what deal aid organization can negotiate. আচ্ছা তো আপনারা একটু লক্ষ্য করেন যে আমরা এই মানি সংক্রান্ত কয়টা এই জায়গার মধ্যে লিস্ট অফ আছে দেখেন ১ নম্বরটা কিন্তু মানি সংক্রান্ত আছে। ঠিক আছে? আচ্ছা তাহলে ১ নম্বরটা যদি মানি সংক্রান্ত থাকে তাহলে আর আছে কি ৮ নম্বরটা। এই ২ টার মধ্যে যেকোনো একটাই আনসার হওয়ার সম্ভাবনা আছে। এটা আসলে একটু খেয়াল করলে পারবেন যে, যেহেতু এখানে প্রাইস সংক্রান্ত কোনো কিছু তারা আলোচনা করতেছে, হ্যাঁ, লিস্ট অফ এভিডেন্স এর মধ্যে এই ২ টাই আছে। তাহলে এই ২ টার মধ্যে যেকোনো এই ২ টা থেকে একটা হবে। এরকম একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরা পড়ি কি হতে পারে? কোন জায়গা থেকে আসতে পারে? তো এই ২ টা লাইন পড়লাম। প্রথমত হচ্ছে এটা। দেন হচ্ছে ইন ডেভেলপিং কান্ট্রি দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল এইড অর্গানাইজেশন ক্যান নেগোশিয়েট। অর্থাৎ প্রাইস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। তবে এটা নির্ভর করতেছে অর্গানাইজেশন কিভাবে এটা তারা ডিল করতেছে এটার সাথে। অর্থাৎ এই লাইনের সাথে আমরা কিন্তু এটার ফাইনাল প্রোডাকশন এটা তো আর হবে না। প্রফিট নট প্রাইমারি গোল এটাও হবে না। তাহলে আমরা কি করব? শেষের ২ টা সেন্টেন্স পড়ব। এখন শেষের ২ টা সেন্টেন্সের জন্য আপনারা কি করবেন? এই যে we are aware that the product we have envisioned is mainly finding application in the developing world and humanitarian sector and this is the way we will proceed. We do realize though that to be a viable company there is a bottom line. Keep in minds. ওকে এটা আসলে এই ২ টা লাইন পড়ার পরেও কিন্তু কোনটার সাথে যাইতেছে এমন হইতেছে না। তার মানে কি এটা হয়তোবা মধ্যভাগ থেকে আসতেছে। তাহলে দেখেন আমি যদি মধ্যভাগ একটু পড়ি, এই দেখেন এই ১ম ২ টা সেন্টেন্স এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম এতটুকু। দেন আরেকটা জিনিস বলতেছে in developing countries it is likely to come at এত ইউনিট said Johnson we are a venture with a social mission এই দেখেন তারা একটা সামাজিক মিশনে পড়ছে। তাহলে কি এই জায়গার মধ্যে বলছে যে এটার প্রাইস বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। কিভাবে অর্গানাইজেশনটা তাদের সাথে ডিল করতেছে। তারপরে লাস্টে এই জায়গার মধ্যে আসে বলতেছে যে আমরা একটা সামাজিক মিশনে অর্থাৎ তাদের কিন্তু এই যে
গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন, আর এটার মধ্যে এই দুটার মধ্যে কিন্তু এইটাই অ্যাপ্রোপ্রিয়েট হইতেছে, কারণ হচ্ছে প্রফিট নট প্রাইমারি গোল। আসলে তাদের লাভ করাটা মূল উদ্দেশ্য না। যদি লাভ করা মূল উদ্দেশ্য হতো তাহলে বলতো যে এই যে প্রাইসটা অনেক জায়গার মধ্যে হাই হবে, এটা এইভাবে যে আলোচনার মাধ্যমে প্রাইস ফিক্সড করার কোনো ওয়ে দিত না। আর এই লাইনটাও বলতো না যে আমরা সামাজিক একটা মিশনে বের হয়েছি। তার মানে উত্তর হচ্ছে প্রফিট নট দ্য প্রাইমারি গোল। এটা এই জায়গার মধ্যে নিয়ে আসবেন, টান দিয়ে এই জায়গা নিয়ে ছেড়ে দিবেন, শেষ। লাস্ট আমরা জি নাম্বারে, যদিও ১ নাম্বারটা রয়েছে এ নাম্বারটা, তাহলে আমরা এটা পড়তেছি। দ্য কোম্পানি, এই দেখেন একটা বিষয় খেয়াল করেন, এটা কিন্তু সবচেয়ে ছোট একটা প্যারাগ্রাফ। তাহলে এটা আপনাকে সম্পূর্ণ পড়তে হবে। দেখেন তুলনামূলকভাবে সবগুলোর থেকে এটা কিন্তু ছোট। আর আরেকটা আছে এ নাম্বারটা। এই ২ টাই ছোট। এটা ছোট আর এটাও ছোট। ২ টাই পড়তে হবে। ওই যে আমি বলছিলাম যে ছোট প্যারাগ্রাফ সম্পূর্ণ পড়তে হবে। তাহলে দ্য কোম্পানি itself is based at Imperial College London, although Johnson itself chief এক্সিকিউটিভ স্টিল লিভস ইন দ্য মানে ওটা আসলে ওনার পরিচয় দিচ্ছে, উনি কি কোথায় বাস করেন এটা। আচ্ছা ঠিক আছে। ইট রেইজড 340,000 ইন ফান্ডিং সো ফার, অর্থাৎ এটি প্রায় ৩৪০,০০০ পাউন্ডের মতো কি করতেছে, যে ফান্ডিং করতেছে। উইদিন 2 ইয়ার্স হি সেইজ দ্য কোম্পানি এম টু বি সেলিং 1000 ইউনিট এ মান্থ মেইনলি ইন দ্য হিউম্যানিটেরিয়ান ফিল্ড। দেখেন এই লাইনটা পড়ছে এবং লাস্টে একটা কি দিছে, দে আর expected to be sold in areas such as Australia, northern Chile, Peru, Texas and California. অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এই ফান্ডিংটা সংগ্রহ করবে, দেন তারা এটা ১,০০০ ইউনিট ১ মাসে কি করবে, যে মানুষের মধ্যে বিতরণ করবে। তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন। তারা কি করতেছে, ফাইন্যান্স মানে টাকা, টাকা সংগ্রহ করতেছে কিসের জন্য, প্রোডাকশনের জন্য। তাহলে এটার আনসারটা হবে এই। ওকে, তাহলে জি নম্বর শেষ। এখন আমরা শেষ পর্যায়ে, দেখেন অপশনটা হচ্ছে মাত্র ৪ টা। এখন আপনার জন্য এই এ নাম্বার প্যারাগ্রাফটা হেডিং দেওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে পড়তেছি, দেখেন কি বলে। Traveling around the Thailand in 1990s, William Johnson was impressed with the basic rooftop solar heating system that were on many homes. ট্রাভেল করেছিলেন উনি ১৯৯০ এর দশকে থাইল্যান্ডে, এবং তিনি একটা বিষয় থেকে খুব অবাক হয়েছিলেন যে রুফটপে বলতে মেঝের উপরে একটা হিটিং সিস্টেম দেখে। Where energy come from the sun was absorbed by a plate and then used to heat water to domesticate use. তিনি ওই জায়গায় দেখলেন যে এই এনার্জি, এই শক্তিটা, এই যে সিস্টেমটা, হিটিং সিস্টেমের মূল শক্তিটা আসছে যে সূর্য থেকে, আর ওইটা অ্যাবজর্ব হচ্ছে একটা প্লেটের মাধ্যমে, আর এইটাই মূলত ডোমেস্টিক কাজে ব্যবহার করা হইতেছে। To dig it later, Jensen developed the basic idea he saw in Southeast Asia into a portable device that uses the power from the sun to purify water. ২ দশক পরে জনসন ডেভেলপ, উনি নিজেই কি করছেন, একটা জিনিস ডেভেলপ মানে আবিষ্কার করছেন, তৈরি করছেন। দ্যাট বেসিক আইডিয়া হি সো, তিনি দেখেছিলেন ইন সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া বলতেই থাইল্যান্ড বুঝাইতেছে, বুঝছেন? আচ্ছা, ইনটু এ পোর্টেবল ডিভাইস দ্যাট ইউজেস দ্য পাওয়ার ফ্রম দ্য সান টু পিউরিফাই ইট, এবং এটা কি করতেছে, সান থেকে এই ডিভাইসটা শক্তি নিতেছে এবং পানি পরিষ্কার করতেছে। এরকম একটি তিনি ডিভাইস কি করছেন, আবিষ্কার করছেন বা তৈরি করছেন ২ দশক পরে। তাহলে দেখেন আপনি আনএক্সপেক্টেড কোনো বেনিফিট এটার সাথে যাইতেছে না। এটার সাথে যায়, কিভাবে যায়? ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু এ নিউ প্রোডাক্ট। দেখেন উনি ৯০ দশকের প্রমাণ করেছিলেন। ২ দশক পরে উনি কিন্তু আবার কি করছেন, যে এটা আবিষ্কার করছেন। তাহলে তার অনুপ্রেরণাটা কি? থাইল্যান্ডে দেখার বিষয়টা। আবার ক্লিয়ার হতেছে এই জায়গার মধ্যে, যে দ্যাট বেসিক আইডিয়া হি সো ইন সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়ার মধ্যে তিনি এটা দেখেছিলেন, ওইটাই তিনি বেসিক আইডিয়াটা ডেভেলপ করেছেন। তার মানে ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু এ নিউ প্রোডাক্ট। আর যে বাকি যে ২ টা আছে, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টি, এটাও হবে না। ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, এটাও হবে না। তাহলে এইভাবে আপনারা লিস্ট অফ এলিমেন্টসটা সমাধান করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমি আরো বিস্তারিতভাবে কোনো রিয়েল এক্সামে আসা লিস্ট অফ এলিমেন্টস সলভ করব। তাহলে আপনার আত্মবিশ্বাসটা জাগবে যে এইভাবে লিস্ট অফ এলিমেন্টসটা আসে বা লিস্ট অফ এলিমেন্টস সলভ করতে হয়। আর এখন থেকে আপনারা কেমব্রিজের জন্য এই নিয়মে প্র্যাকটিস করতে থাকবেন। আশা করি প্র্যাকটিস করতে, করতে এগুলা সহজে আয়ত্তে আসবে।